ট্রেন যেতেছে। এই ট্রেনটা কই যায় আসলে? পঞ্চগড় রাজশাহী ট্রেন এদিক দিয়ে যায়, আর একদম এক পাশ ইন্ডিয়া এক পাশ বাংলাদেশ দেখতে দেখতে যায়। লেখা আছে পাসপোর্টধারী যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা নিষেধ, কারণ রেল লাইনের ওই পারে ইন্ডিয়া। অ্যান্ড এই যে ব্যাগ নিয়ে তো লোকজন এই পাশে আসতেছে ইন্ডিয়া থেকে, মেবি মেডিকেল ভিসায় গেছিলো বা কিছু একটা। এই যে ব্যাগ নিয়ে লোকজন আসতেছে, কুলি পার করে দিতেছে ব্যাগ। কীভাবে আসলো উনি? হাতে পাসপোর্ট, হয়তো মেডিকেল ভিসা বা অন্যান্য জব ভিসা বা কিছু তো একটা আছেই যেগুলোতে হয়তো পাস হওয়া যায়। অ্যান্ড এদিক দিয়ে বাংলাদেশ আছে, মানে এমন না যে এই ট্রেনটা ইন্ডিয়া ঢুকে গেছে, ব্যাপারটা ওরকম না। এদিক থেকে বাংলাদেশেরই ট্রেন রাজশাহী বা ওইদিকে যে যায় হিলি, মানে স্টেশনটার দুই পাশে দুই এরিয়া আর কি। তো স্টেশনটা আমাদেরই, মানে আমাদের জন্যই হিলি, যদি ওই পারও হিলি, বাট রেল স্টেশন এটা দিয়ে আমাদের দেশের ট্রেনই চলাচল করে। এই হলো মেন কাহিনী। আর একটু জানতে হবে, কাস্টমস এলাকা শুরু এইখানে। সব পাসপোর্টের কাহিনী, বাট লোকজনের যাতায়াত নাই। নবারুণ পাঠাগারও ক্লাব আছে এখানে, আর দোকানে সব ইন্ডিয়ান জিনিসপত্র। ভালোই লাগে, ইন্ডিয়ার ছেটা ফোটা পুরাই আছে। হানিফের একটা বাস আসছে, আরাফাত স্টোর, বাংলা লেখা। আর ওই পারে গেলেই হয়তো বাংলার সাথে সাথে হিন্দি বা ওইদিকে যে লোকাল ল্যাঙ্গুয়েজ ওই ভাষা পাইতাম। এই দিক দিয়ে কই যায়? ও আচ্ছা, ওই রোডে না তো, আমরা তো এই রোডে। কাহিনী আছে মামা, কাহিনী আছে। এই রোড দিয়ে যাব আমরা, ওই রোড দিয়ে না। যখন সন্দেহ করছিলাম কাহিনী আছে, তখনও পর্যন্ত যদি বুঝতে পারতাম যে আসলেই কাহিনী আছে, তাহলে হয়তো বেঁচে যেতাম। মানে বেঁচে যেতাম বলতে হচ্ছে মেইন রোড দিয়ে আমরা মুভ যদি করতাম আবার ঘুরে, তাহলে ব্যাপারটা আমাদের জন্য অনেক ইজি হইতো। কিন্তু না, ওই কাজটা আমরা করি নাই। আমরা এদিক দিয়ে যাই, আর এদিক দিয়ে যাওয়ার কারণে যেটা ভালো হয় ভাই, সত্যি কথা কি, আমরা জয়পুরহাট দেখতে পারি, আমরা পাহাড়পুর দেখতে পারি, আরও বেশ কিছু এলাকা দেখতে পারি, যেই এলাকাগুলো হয়তো আমার কোনো দিন যাওয়াই হইতো না যদি আমরা এই রোডটা না নিতাম। অ্যান্ড আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং, বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে পাবো, অ্যান্ড নতুন নতুন কিছু, মানে ভাই এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। মাঝে মধ্যে বিরক্ত হয়েছি, মাঝে মধ্যে ভালো লাগছে। চলেন জাম্প ইনটু দ্য ভিডিও। আর আমি ভুলবশত আমার উইন্ড ব্রেকারের সামনের চেইনটা লাগাই নেই। জিপ না লাগানোর কারণে একটু ঝামেলা আছে। জিপটা লাগায় ওনাদেরকে ধরি, সমস্যা নেই, ধরে ফেলবো। জিপ লাগাইতে আর কি, এই রোডে আর কতটুকু স্পিডেই চালাবে। ভাই আগান আগান, ইন্ডিয়া ভাব আছে না একটা। ওফো, থামলেই যে সবাই থেমা যায়। ওনাদের সাথে এখন এই ব্যাপারটা আমার সিঙ্ক হয় নাই যে আগাইতে থাকবে ধরে ফেলবো। একজন থামলে সব থেমে যেতেছে। অ্যান্ড সব থেমে যদি একবার কেউ নামে ছবি টবি তুলতে তুলতে মোটামুটি ওইখানে ধরেন যে 20-30 মিনিট বাদ। নর্মালি আমি যাদের সাথে রেগুলার ট্যুর করি ওরা জানে যে আমি থামা মানে হচ্ছে ক্যামেরার কোনো কাহিনী বা এরকম কিছু একটু স্লো চালাইতে থাকে, আর আমি আবার ধরে ফেলি। থেমে গেলে বেশি লস হয়ে যায়। আচ্ছা, চিপা রাস্তা, মেন রোড দিয়ে গেলেই মনে হয় ভালো হইতো। এই রোড দেখে মনে হইতেছে পুকুর শুকায় গেছে, ঘাটলায় জং ধরে গেছে। ওই পাশে রেল লাইন দেখা যাইতেছে। ইন্ডিয়ার একদম ইন্ডিয়া ঘেঁষে আমরা চলতেছি। সুন্দর একটা বেসরকারি স্কুল আছে এখানে, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। বেশ বড় সড়ো মনে হচ্ছে। এলাকা অনুযায়ী স্কুলটা একটু অতিরিক্তই বাড়াবাড়ি মনে হচ্ছে কেন যেন, মানে ইংলিশ মিডিয়াম টাইপের। কিন্তু এলাকার আশপাশে কোনো বাড়িঘর ওরকম নাই, একটু ডিফারেন্ট ব্যাপার। অ্যান্ড আমার ভাঙ্গা রাস্তা একদমই পছন্দ না। শাহাদাত ভাই এরকম একটা ভাঙ্গা রাস্তা কেন পছন্দ করলো, এই ব্যাপারটাও আমার মাথায় ধরতেছে না। এটা তো রাস্তা না, রাস্তার জাত মনে হইতেছে ইন্ডিয়ারই কোনো ভাঙ্গাচোরা এলাকায় ঢুকে গেছি ভাই, পুরানা রাজস্থান। ও, এই যে রাস্তা ভালো, বলছিল যে অল্প একটু ভাঙ্গা, তারপরে রাস্তা ভালো। অ্যান্ড হ্যাঁ, রাস্তা এখানে মোটামুটি ভালো। আর কোন জায়গায় আছি, এলাকার নাম কি ভাই কিচ্ছু জানি না। সুন্দর একটা মডেল মসজিদ আছে এখানে, যেগুলো বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেই বানানো হয়েছে। তার মানে এটা আরেকটা ডিস্ট্রিক্ট। হাকিমপুর মহিলা কলেজ আছে এখানে, তার মানে এলাকার নাম হয়তো বা হাকিমপুর। আর কলেজ এই সেই অনেক কিছু লেখা, উন্মেষ বুয়েট, কিন্তু হাকিমপুর হিলি পৌরসভা এটা। ওকে, তার মানে এটা হিলি হাকিমপুর। অ্যান্ড এটা সম্ভবত না, রেল লাইন তো না, নাকি রেল লাইন ধর হবে কিছু একটা। যেহেতু এই এলাকা সম্পর্কে আমার টোটালি আইডিয়া নাই, সেহেতু এলাকা সম্পর্কে আমার টোটালি আইডিয়া নাই। অ্যান্ড আসতে যেতে আইডিয়া ইনশাআল্লাহ হয়ে যাবে আবার। তবে হ্যাঁ, গ্রামীণ ফিল ভালো লাগতেছে। রাস্তা সুন্দর হইলে পুরো ফিলটাই ভালো হয়ে যায়। রাস্তা খারাপ হইলে যত ভালো কিছুই থাক না কেন, ফিলটা নষ্ট হয়ে যায়। 5 BB 9 কিলোমিটার এখান থেকে। আর রাস্তা চলে গেছে ডানে, স্পিড ব্রেকার আছে। কালার কখনো দিছিল, বাট কালারের মধ্যে কালার এখন নাই, এই জন্য একটু রিস্ক হয়ে যায়। পুরানো গাছ, এলাকাটাও পুরানো। ইটের ভাটা আছে সামনে, বেশ বড় একটা বট গাছ। তুমুল ফিল ব্রো, সেই ফিল, বিরিশিরি টাইপের একটা ফিল পাচ্ছি এখানে। ও মারে মা, এখানে দেখি স্পিড ব্রেকার। এই উপরে উঠতে পারলে ভালো লাগতো। নাইস প্লেস, সুন্দর জায়গা। বামে হচ্ছে ধান ক্ষেত, সাথে কিছু ভুট্টা। আর এখানে একটা গোডাউন। কিসের গোডাউন?
জানি না। এই যে ইন্ডিয়ান ট্রাক, বাংলাদেশি ট্রাক মানে ইন্ডিয়ান পণ্য বহনকারী ট্রাক আর কি। ও ইয়ে, সুপার নাইস অ্যাট্রাকটিভ। চলে না গাইস। এই ব্রো, 70 প্লাস 80 প্লাস পর্যন্ত, অলমোস্ট 90 পর্যন্ত আমরা স্পিড তুলে ফেলতে পারতেছি। আর এই এলাকাটা রাস্তা এত বেশি সুন্দর, কিন্তু এই যে বয়স্ক মহিলা দেখেন কোনো দিকে খেয়াল নাই, রোডে উঠে আসতেছে। আরেকটা ঝামেলা হচ্ছে কুকুর বিড়াল অ্যান্ড ছাগল গরু, এছাড়া মানুষজন তো আছেই, এই একটা ঝামেলা আছে। তাছাড়া এই রোডে 80 প্লাস স্পিডে চালানো যায়, অ্যান্ড রোড লিমিট দেওয়া নাই কোনো জায়গায়, স্পিড লিমিট। বড় বড় গাড়ি আছে। বাগজানা বাজার, এটা বাগজানা বাজার, এই হলো কাহিনী। 40 কিলোমিটার স্পিড দেওয়া আছে, আমরা অলমোস্ট ডবলে চালাইতেছি, মানে চাইলেই আমাদেরকে স্পিড গানে কেস করে দিতে পারবে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নওগাঁ, হলেও আমরা এর আগে পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার বা যাই হোক ওইখানে গিয়ে আপনাদেরকে বলবো। ওইখানে আমরা একটা 10-15-20 মিনিটের একটা ব্রেক নিব, অ্যান্ড একটু হালকা করে জায়গাটা ঘুরে দেখব। খুব বেশি সময় নিয়ে ঘুরে দেখার মতো কিছু না, কারণ আমি ইতিহাসবিদ বা ইতিহাস নিয়ে কাজ করি না। এই আক্কেলপুর, যার যার আক্কেল নাই সে এখানে এসে আক্কেল নিয়ে নিতে পারেন। যার যার আক্কেল দাঁতে ব্যথা হয় সেও এখানে এসে আক্কেল নিয়ে ব্যথা নিরসন করতে পারেন। আর একটা জিনিস দেখেন না, কি টাইপের এই গাড়িগুলা, এগুলা কি গাড়ি, সুন্দর না? একদম মনে হইতেছে যে রাজস্থানের গাড়ি, এরকম ডাকস না কিছু একটা লেখা আছিল ওই বিল্ডিংটার মধ্যে। এত স্পিডে যাইতেছি যে আসলে পড়তেও পারতেছি না কোন জায়গার কি নাম। তবে বড় বিল্ডিং নাই বললেই চলে, বাড়ি ঘরের পরিমাণও অনেক কম, বাট যা আছে সব ইটের বাড়ি। আর চলাচলের জন্য অটো অ্যান্ড এই ধরনের ইগুলা, এই যে এগুলা রিক্সা টাইপের, ব্যাটারিতে চলে যদিও, এগুলাই বেশি চলতেছে। মূলত ক্ষেত খামারই বেশি, মানে এখানে ওরকম বড় বাগান নাই। এটা তো আবার বাগান কিসের যেন, লিচুর না মালটার হবে কিছু একটা, বাট ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, এগুলাই বেশি দেখতেছি এই সিজনটাতে এখানে। অ্যান্ড কলার চাষ এখানে ভালোই হয়, এই যে নিয়ে যাইতেছে কলা। দারগাপাড়া বাজার, এটা মানে দারোগাপাড়া বাজার মেবি, ওইখান থেকে দারগাপাড়া বাজার হয়ে গেছে। আর নওগাঁ এখান থেকে এক রোডেই সম্ভবত আমরা যেতে পারবো, যেটা দেখলাম 56 কিলোমিটার আছে এখনো পর্যন্ত। তার মানে আমরা যদি এইভাবে চালাইতে পারি তাহলে 1.5 ঘন্টা লাগবে হিসাবে যেটা বলে, বা 2 ঘন্টার নিচেই লাগবে। কিন্তু যদি এই স্পিডটা আমরা মেনটেন না করতে পারি সেক্ষেত্রে হয়তো আর একটু বেশি লাগতে পারে, এমনটাই আমার মনে হচ্ছে। আর যদি 80 স্পিডে চালা যেতে পারি সেই ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে আশা রাখি পৌঁছে যাইতে পারবো বলে মনে হইতেছে। দেখছেন কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। এমন দেশটি কোথাও তুমি পাবে না তো খুঁজে, ম্যাপের মধ্যে আর কি। অনেক ছোট না আমাদের দেশ, সকল দেশের রানী তো রংপুরের। দেশটা আমি করছি। আচ্ছা চলেন আমরা আগাই। বিজিবি চেকপোস্ট আছে এই রোডে, এই জন্য একটু বুঝে শুনে চালাইতে হবে। আর নওগাঁ না কিন্তু নওদা একটা বাজার দেখলাম, তারপরে 5 বিবি বাজার মেবি দেখলাম একটা। এরকম একের পর এক শুধু বাজার, যেই জায়গাগুলো এই পয়েন্ট, বাস স্ট্যান্ড টাইপের পয়েন্ট, ওই জায়গাগুলোই কোনো না কোনো বাজার। মানে এখানে বিভিন্ন বাজারের নামেই হচ্ছে এই জায়গাগুলোর নামকরণ করা হয়েছিল। দোকানগুলো দেখেন, ছোটো পোলাপান চকলেটের জন্য ভিড় জমাইছে, ছোট ছোট বাড়ি, ভেতরে একটা গলিও ঢুকছে, পানির পাম্প আছে, পানির ট্যাঙ্ক আছে ওখানে, একটা বড় পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে। ওই যে আগে ঢাকায় যেগুলো থাকতো উপরে অনেক বড় করে, 4-5টা 6টা পায়ের ভেতর বড় বড় বাস আছে। তো এই রোডে ভাই এটা তো মনে হয় মানে বড় কোনো রাস্তা, নওগাঁর মেইন রোড মনে হয় এটা, বেশ বড় সড়ো বাস টাস ট্রাক এগুলার চলাফেরা এখানে আছে। আরে আমার এবিএস অ্যাক্টিভ হয়ে গেছিলো, এমন ব্রেক করছে এরা। এই গাড়ি বহরটা আমাদের পার হইতে হবে, বিশাল একটা গাড়ি বহর, পুরো একটা বাস এটা আটকায় রাখছে সামনে থেকে, অ্যান্ড এটা আমাদেরকে অনেক স্লো করে দিবে। মামা বেরো, পারলে বেরো, নাহলে আমার সাইড দাও মামা, পারছো? আর এই তো তোমাকে দিয়ে হবে। আরে মামা তোমার দিয়ে হবে না, তুমি চিপার ভিতরে ঢুকছো কেন? আরে মোড়ের মধ্যে কেউ ওভারটেক করে, মোড়ের মধ্যে যায় ওভারটেক করছে, অবস্থাটা চিন্তা করছেন এই গাড়িওয়ালার। এই কোনো একটা বড় বাজারেই মনে হয় আসছি, ভিড়ভাট্টা দেখা যাইতেছে, বাস স্ট্যান্ড টাস্ট্যান্ড টাইপের একটা ভাব। এই কি সুন্দর দেখেন, ঝুম 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 ঘন্টি লাগানো সব পাশে। কি বাজার এটা? নওদা বাজার, 5 বিবি, জয়পুরহাট। এই ওয়ার ইন জয়পুরহাট বেইবে, মানে হোয়াট এ ফিল। কই যাওয়ার কথা ছিল, কই চলে আসছি জয়পুরহাট। আরে ওয়াও। অ্যান্ড বেশ সুন্দর একটা মুক্তিযুদ্ধের স্মৃতির ওই বানানো আছে। এবার তো মনে হয় শাহাদত ভাইয়ের সামনে দিতে হবে, কারণ আমি তো চিনি না, দেখা যাবে আমি ভুল রাস্তায় চলে গেছি। এখানে গরুর একটা হাট আছে, গরু বাছুর মহিষের একটা বিশাল হাট, গন্ধ পাচ্ছিলাম। অ্যান্ড ট্রাকে ওই ট্রাকগুলাতে করে বিক্রি হইতেছে এগুলা, গ্রামীণ ফুল ফিল।
বাজার বন্ধ কিন্তু হাট বন্ধ নাই। এই যে দেখছেন গরু এক একজন নিয়ে আসতেছে, কিনে নিয়ে যাইতেছে, বিশাল গরুর হাট। এলাকার নাম যেন কি ছিল, পাঁচবিবি গো হাটা, এলাকার নামই গো হাটা। এই জয়পুর হাটের, ও জয়পুর হাট থেকে অনেকে যে গরু নিয়ে যায়, এই সেই গরুর হাট। বিশাল বড় হাট তো ভাই, মানে অনেক গরু অনেক ট্রাকে আনছে নিচ্ছে, এরকম ব্যাপারটা। পাঁচবিবি মডেল মাদ্রাসা আছে হচ্ছে এখানে। এরিয়াগুলো ঘুরতে পারলে ভালো হতো, কিন্তু আসলে সমস্যা কি জানেন, এখানে থাকার জায়গার সমস্যা। ভালো কোনো থাকার জায়গা বা ওই জিনিসগুলো না থাকাতে এই সমস্ত জায়গায় আসলে থাকা যায় না। এই কারণে আশপাশের কোনো শহরে থেকে দেন এসে ঘুরে যেতে হয়। বাট থাকার একটা জায়গা যদি ভালো থাকতো সব জায়গায়, তাহলেই হয়েছিল। কত গরু দেখছেন, এই যে এটা নিয়ে যেতেছে, এই যে এখানে কিনছে, একদম ইলিশ ফাইল করে এখানে নিয়ে যেতেছে। পুরা ব্যাপারটা কিন্তু একটা উৎসব মুখর। একটা ওয়াই জংশন ছিল, ওয়াই জংশন থেকে ডান দিকে আমরা ঢুকে গেছি জয়পুর হাট রোডে। ঢোকার পরে দেখলাম জয়পুর হাট হচ্ছে ওইখান, মানে এখান থেকে আর কি 3 কিলোমিটার, জাস্ট একটু আগেই দেখলাম। অ্যান্ড এখানে একটা বিজিবি হর্ন মাইক বাজানোর নিষেধ, এরকম বিজিবিদের কোনো একটা অফিস বা কোনো কিছু আছে, ক্যাম্প বলে আর কি। অ্যান্ড ক্যাফে 20ও আছে এখানে, বেশ বড় সড়ো একটা ক্যাফে। যেহেতু 20 সেহেতু এটা হয়তো বা বিজিবিদের। আর এখানে হচ্ছে প্রধান কার্যালয় জয়পুরহাট ব্যাটালিয়ন 20, হ্যাঁ 20 দেখছেন বিজিবি। বর্ডার এরিয়াতে বিজিবি ক্যাম্প থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড এই সমস্ত বর্ডার দিয়ে অনেক লিগ্যাল এবং ইলিগ্যাল জিনিসপত্র পারাপার হওয়ার কারণে এদিকের বাড়িঘরগুলো আসলে বিভিন্ন রকম বিজনেসের সাথেও জড়িত থাকে, এরকমটা অনেক আগে শুনছিলাম। অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে এখানে আসতো, বিশেষ করে শাড়ি বা যেগুলো একটু আজে বাজে জিনিস ওইগুলাও। তো এখনকার পরিবেশ জানি না আসলে। সদর ট্রাফিক ফাঁড়ি জয়পুরহাট মাত্রই দেখলাম, ঢাকা পর্দা আছে। এটাই জয়পুরহাট জেলা পরিষদ সুপারমার্কেট 3 জয়পুরহাট। এটাই জয়পুরহাটের মেইন বাজার। ওরকম আহামরি বড় বিল্ডিং এই একটাই দেখা যাচ্ছে, এটা প্রধান ডাকঘর জয়পুরহাটের। এছাড়া আর ওরকম আহামরি দোতলা বাড়ির চেয়ে উপরে তো দেখতেছি না। মসজিদও আছে সামনে একটা, 3 রাস্তার মোড়। মনিকো ফার্মা আছে, বেশ বড় সড়ো দেখা যাচ্ছে। গরু, আচ্ছা ডান দিকে যাব আমরা, ডান দিকে আবার রেলগেট। ঈদ মোবারক জানানো হয়েছে। এই এখানে কিছু বড় সড়ো বিল্ডিং আছে, তার মানে এটাই হলো বাজারের সেই জায়গাটা। সাধারণ বীমা কর্পোরেশন আছে, বেশ ভিড়ভাট্টাও আছে এখানে। হ্যাঁ ভাই, সদর, হ্যাঁ জয়পুরহাট। একটা ব্রেক দিয়েন তো ভাই, ফাঁকা জায়গায় একটা ব্রেক দিয়েন। ব্রেক নিছি হচ্ছে কোন জায়গায় জানেন? ব্রেক নিছি কি গেল, ব্রেক নিছি হচ্ছে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল কলেজ। ওই ঘূর্ণাটা ঘুরে দেন এখানে থামছি, এই যে টেকনিক্যাল কলেজ এটার সামনে। এখানে খঞ্জনপুর নামে নাকি একটা এরিয়া আছে, খ্রিস্টানদের বেশ বড় একটা এরিয়া। আর এটা সাইড দিয়ে চাইলে এখান দিয়ে ঢোকা যায়, ঈদের জন্য ছুটি। ভেতরে থাকার জায়গা অ্যান্ড সব কিছুই আছে। ওই একটা গেট, এই একটা গেট, ওইটা অন্য কিছু। ওইটা হচ্ছে জেলা শিক্ষা ভবন জয়পুরহাট। অ্যান্ড এটা হচ্ছে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অনেক বড় ফার্ম মেশিনারিজ বিভাগ। যাই হোক, এই হলো ব্যাপার। আমরা এখানে ছোট্ট একটা দোকানে এখানে বসছি, সবাই জামা কাপড় খুলে রেস্ট নিচ্ছে। আমিও জাস্ট 10 মিনিটের একটা ব্রেক, একটু চা চিনিওয়ালা। অ্যান্ড এই কিরে কি অবস্থা? দুজন তো তোমরা একরকম দেখতে, দুজন একরকম দেখতে। একজনের সাথে হাঁটতে হাঁটতে আসছে দেখলাম, স্বাস্থ্যপুষ্ট মনে হয় কেউ পালে বা খাওয়ায়। টি ব্রেকটা নেই, বড় বড় গাছের নিচে তো দেখেন মজা লাগতেছে। খঞ্জনপুর সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চক্ষু হাসপাতাল ভবন নির্মাণের জন্য এটা প্রস্তাবিত স্থান। খঞ্জনপুর জয়পুরহাট এই জায়গা। ছোট ব্রেক নিব ভাবছিলাম, ব্রেক বড় হয়ে গেছে। 20-25 মিনিটের মতো এখানে আমরা থাকলাম। রানা ভাই নামাজটা এখানে আদায় করে নিছে, এর মধ্যে এটা ভালো হয়েছে। আর এবার আমরা একটা 4 রাস্তার মোড় থেকে সম্ভবত বামে ঢুকবো। চলেন, ওইখানে লেখা আছে, লেখা দেখে আপনাদেরকে বলতেছি কোন দিক দিয়ে কি। সবাই মোটামুটি রেডি, এবার কেউ লেট করে নাই হেলমেট টেলমেট পরতে। নর্মালি দেখা যায় আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, ওনারা দাঁড়াই আছে, হেলমেট পরে নাই। চলেন ওই পারে যাই। যেদিকে যাচ্ছিলাম ওই দিকেই ফার্স্টে আমরা যাব। এইদিকে এই দোকানে বসছিলাম। আর পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখাইতেছে বাম দিকে, আমরা বাম দিকে রোডে যাব। বদলগাছি পাহাড়পুর এদিকে জয়পুরহাট। খঞ্জনপুরে যে পাহাড়পুরের রাস্তা এই পাশে দেখায় দিচ্ছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার হচ্ছে 11 কিলো অনলি, তার মানে 15 মিনিট লাগবে যদি আমরা আস্তে ধীরেও যাই। আর রাস্তা এরকমই, ভাই বললো যে এই রাস্তার পাশেই ওইটা পড়ছে, মানে বড় কোনো রাস্তার পাশে না, এরকম। আর খ্রিস্টানদের কোনো একটা চার্চ মিশন বা এরকম কোনো কিছু আছে, মিস মেরি নামে। অ্যান্ড এটার পাশে ওই পাশে একটা বড় মসজিদ আছে, বেশ বড় মিনার দেখা যাচ্ছে ওইখানে মাইক সহ। খঞ্জনপুর মিশন বালিকা উচ্চ বিদ্যালয় আছে। এই মিশনারি স্কুলে আমি প্রাইমারিটা পড়ছিলাম, দক্ষিণ কাফরুলের যে গির্জাটা, ওই গির্জায় যে মিশনারি স্কুলটা আছে
ওইখানে প্রাইমারি 1 থেকে 4 পর্যন্ত পড়ছিলাম, দেন 5-এ গিয়ে মুসলিম মডার্নে শিফট হই। অ্যান্ড এখানে একটা মডেল মসজিদ আছে, আর এই মডেল মসজিদ দেখে আমরা বুঝতেছি যে এটা হলো আমরা অলরেডি আরেকটা জেলাতে ঢুকলাম, কারণ এই মসজিদগুলা প্রত্যেকটা জেলায় একটা করছে। পাহাড়পুর 8 কিলো। অন করছি, এবার রেকর্ড হচ্ছে। হাই দাও, হাই। ও ক্যামেরা দেখে খুশি ছিল, অ্যান্ড পরে ওরে আমি বললাম ক্যামেরা অন করছি, হাই দিয়ে দাও। MSI বলতেছে চ্যানেলের নাম কি, আমার দেখা যাইব। হেই হেই হেই, স্বাগতম জানানো হয়েছে সড়ক বিভাগ নওগাঁ। তার মানে এই গেট থেকে স্বাগতম নওগাঁ, ওয়েলকাম টু নওগাঁ। আর নওগাঁ সুজলা শ্যামলা সুজলা সুফলা শস্য শ্যামলা। ও টায়ার্ড হয়ে গেছি, কথা বাম্বু হাম্বো অ্যান্ড গাম্বো সব কিছু করতেছে। পাহাড়পুর বৌদ্ধ বিহার 2 কিলোমিটার, সড়ক বিভাগ নওগাঁ। আমি অলরেডি এদিকে ধান খেতের মাঝখান দিয়ে দেখে ফেলছি একবার উকি দিয়ে, দেখা গেছে। অ্যান্ড এদিক থেকে বাম দিকে দেখাচ্ছে, তার মানে সোজা হচ্ছে মেইন রোড। অ্যান্ড বৌদ্ধ বিহারে ঢুকতে হলে আমাদেরকে বাম দিকে যেতে হবে। আর যেহেতু রানা ভাই আসে নাই, এই দাঁড়ান, এই মোড় পার হবেন না। এই যে ভুলটা করে দেখছেন, আগে আছে। রানা ভাই ঢুকেন। রানা ভাইকে না দেখেই ঢুকে গেছে, রানা ভাই এর মধ্যে চলেও আসছে। এই মোড়গুলোতে এইভাবে দাঁড়াইতে হবে, পেছনের সবাই একসাথে হবে, দেন ঢুকতে হবে। মোড় থেকে যদি ধরেন ঢুকে যান, পেছনের লোক যদি খেয়াল না করে, সে যদি সোজা চলে যায়, তাহলে অযথাই অনেকগুলো সময় নষ্ট হবে। আর আমি একটা জিনিস খেয়াল করছি, যখন হাইওয়ে থেকে আপনি কোনো একটা এরকম নিদর্শন দেখার জন্য, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যখন নিদর্শন দেখার জন্য ঢুকবেন, ঢুকার রাস্তাটা এরকম বাজে হবে, মানে এতটুকু জায়গা কেন যে ঠিক করে না, এই জিনিসটা আমার মাথায় একদম ধরে না ভাই, একদম ধরে না। সরকারের এই সমস্ত দিকে আরেকটু নজর দেওয়া উচিত। এই যে পর্যটন কেন্দ্রগুলো, এগুলো আরেকটু মনে হয় ইজি টু মুভ করা উচিত, যাতে ফরেনার যে গেস্ট আছে, যদিও আমাদের দেশে ফরেনাররা আসতে এখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, বাট যাতে তারা এসে সুন্দরভাবে এখানে ঢুকে ঘুরে যেতে পারে। কারণ এরকম নিদর্শনগুলো যে আমাদের দেশে আছে, এটা যদি ইটালি হইতো, রোমে তো দেখছেনি ওরা পুরানা জিনিসগুলোকে কিভাবে প্রেজেন্ট করে, তো এটা যদি ইটালি হইতো, তাহলে চিন্তা করেন এই জিনিসগুলোকে ওরা, এই এরিয়া পুরো উন্নত হয়ে যেত একটা জিনিসের জন্য। বাট আমাদের এখানে আমরা ধান্দায় থাকি, কখন এখান থেকে কোন ইটটা চুরি করব, কোন লোহাটা চুরি করব, বা গর্ত করে কোন গুপ্তধন বের করে বড়লোক হয়ে যাব। সবাই আসলে আমরা নিজের আত্মকেন্দ্রিক, নিজেকে বড়লোক করার চেষ্টা করি, এই কারণে দেশের অবস্থা খুব একটা ভালো না। এবং নিজেকে বড়লোক করা দোষের কিছু না, যদি এই যে এটা তো দেখাই যায় এখান থেকে, যদি নিজেকে বড়লোক করা দোষের কিছু হইতো না, যদি ওটাতে অন্যের কারো ক্ষতি না হইতো। আর অন্যের ক্ষতি করে যখন করতে যাই, তখন আপনি উন্নত হন এবং আপনার পেছনে 10 জন পড়ে যায়, এটাই হলো সমস্যা। সারা রাস্তায় মনের ভিতরে তেল নিয়ে একটা শঙ্কা ছিল, অ্যান্ড তেলের শঙ্কাটাই ছিল হচ্ছে বড় শঙ্কা। বারে মনে হচ্ছিল যদি তেল পেয়ে যাই তাহলে ভালো, আর যদি তেল না পাই তাহলে পড়বো। বাট তেলের প্রয়োজন পড়ে নাই, আমরা মোটামুটি ঠিকঠাক মতোই চলে যেতে পারছি, ওরকম কোনো আহামরি ঝামেলাও হয় নাই। আর এরপরে হচ্ছে আমরা পাহাড়পুরে ঢুকি, কিন্তু পাহাড়পুরে আমরা খুব বেশি সময় আমরা থাকতে পারি নাই, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম, এত বেশি ক্রাউড ছিল, সব মিলে ওই জায়গায় খুব অল্প সময় আমরা দিছি। অ্যান্ড দেন চলেন আমরা পাহাড়পুরের ফুটেজ দেখি। আরে ভাই, পাহাড়পুর এটা সুন্দর জায়গা। বাইকগুলো, ও আচ্ছা, ভেতরে রাখে বাইক 30 টাকা করে নেয়, বাইকগুলোর ভেতরে ঢোকানোর ব্যবস্থা করা হইতেছে। আর এইদিকে হলো, ওরে ভাই, ভেতরে তো অনেক বড় এলাকা মনে হইতেছে, কিভাবে কি করব বুঝতেছি না। দেখি শাহাদাত ভাই যেটা প্ল্যান করে সেটাই। গেট নাম্বার 1 হচ্ছে এটাই হচ্ছে মেন গেট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হচ্ছে খোলা। নির্ধারিত সময় 30 মিনিট পূর্বে, অর্থাৎ 4টা 30 মিনিটে টিকিট কাউন্টার বন্ধ করে দেয়া হবে। এদিকে তো পুরো চিড়িয়াখানা, শিশু পার্কের চিড়িয়াখানার পার্কিংয়ের মতো অবস্থা। অ্যান্ড বিশাল বড় পার্কিং, বিশাল অনেক মোটরসাইকেল দেখা যাচ্ছে এখানে। অ্যান্ড এই ভিড়ভাড়টা দেখে আমার সত্যি কথা ঢোকার কোনো ইচ্ছাই হচ্ছে না। অ্যান্ড মোটরসাইকেল বটগাছের এখানে রাখতে বলছে, ভেতরেও টিকিট কেটে ঢুকতে হচ্ছে। অনেক বড় ভাই, ভেতরের প্রপার্টি অনেক বড়। আর এদিকে তো আসলে মোটরসাইকেলের পার্কিং না, বাট তারপরেও শাহাদাত ভাই যেহেতু এখানে রাখছে, তাহলে ঠিকই রাখছে। শাহাদাত ভাই গেছে টিকিট নেওয়ার জন্য। দেশি পর্যটক হচ্ছে 30, তার মানে আমরা 3 জন, 3 90 টাকার টিকিট অলরেডি নিয়ে নিছে। অ্যান্ড দেন আমরা এদিক দিয়ে ঢুকবো। ছোটোখাটো একটা গেট আছে, বাঁশ দিয়ে বানানো হয়েছে। তারপরে ভেতরে অনেক হাঁটতে হবে মনে হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 1, আমার পেছনে যে বিল্ডিং, ওই যে ওখানে, ওটা হচ্ছে জাদুঘর। ওখানে কি আছে? ওখানে আছে হচ্ছে ওই যে কালকে, মানে এর আগে আমরা যে গেলাম রংপুরে, যে
এলাকার নামটা আমার মনে হয় জমিদার বাড়ি। ওখানে যে ব্যাপারগুলো ছিল ওই ধরনের কিছু জিনিসপত্র হয়তো দেখতে পারবো। এই কারণে হচ্ছে এই যে জাদুঘরটা জুম করে দেখাই, এই জাদুঘরটা আমরা ঢুকবো না, আমরা ঢুকবো হচ্ছে সেই বৌদ্ধ বিহারটায়, যে বৌদ্ধ বিহারটা ছবি টবি আমরা দেখি। ভাই ছবিতে দেখলে মনে হয় ছোট, মাঝখানে অল্প একটু জায়গা। আমি এরকম আমার মনে হয়েছে মেইন রোডের পাশে কোনো একটা মাঠের মাঝখানে ছোট্ট একটা বৌদ্ধ বিহার, কিন্তু এখানে ঢোকার পরে দেখতেছি যে প্রপার্টিটা কত বড়। যেমন এইখানে একটা পুকুরও আছে, ওই পারে বসার জায়গাটাকেও করা হয়েছে। এছাড়াও খেলাধুলার জায়গা, বাচ্চারা এই যে দেখেন এখানে খেলাধুলা করতেছে ওরা। এইদিকে জাদুঘরের এই ধরনের অফিস টফিস আছে অনেক বড়। আমরা পাথালিয়া মাঝখান দিয়ে পাথাইল্লা মারতেছি। অ্যান্ড পুরা বৌদ্ধ বিহারটা হচ্ছে ইট দিয়ে ওয়াল করা। ইটগুলো আসলে খোলা জায়গায় তো মানুষ হাত দিয়ে মনে হয় ধরতে ধরতেই ক্ষয় করে ফেলছে বা নিয়ে গেছে। অ্যান্ড মাঝখানে হচ্ছে মেইন বিহারটা, মানে ওইটা একটা পিরামিড টাইপের উঁচু এখান থেকে লাগতেছে। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে সূর্যমুখীর বাগান আছে কিন্তু এই যে দেখেন, এই হলো মেইন কাহিনী। আর এদিকে পুরাটা ওয়াল করা। আমরা আর একটু কাছে যাই তাহলে আর একটু ভালো দেখতে পারবো। এখানে একটা শাপলা পুকুর আছে, এরকম হলো অবস্থা। এই মানুষজন পিকনিক করতেছে, দেখেন চাদর টাদর নিয়ে বসছে। আর এদিকে হচ্ছে মেন যে ওয়ালটা, ওয়ালের এই পাশটা অনেক গর্ত। এটা মনে হয় পরবর্তীতে উঁচু করা হয়েছে এই জায়গাটা। এদিক দিয়ে আলাদা নতুন করে পরে এই রাস্তাটা করা হয়েছে। আর মূলত এটা হচ্ছে ওয়াল আমার যেটা মনে হচ্ছে। অ্যান্ড ওয়ালের এই সাইডটা গর্ত দেখে মনে হচ্ছে যে এখানে পানি বা এগুলা জমতো, এই কারণে একটা বেড়িবাঁধ বা ওয়াল করে মাঝখানটাকে আটকায় দেওয়া হয়েছে যাতে কোনো কিছু ঢুকতে না পারে। দেখেন পুরাটা বর্ডার বাউন্ডারি করা এই সাইজের, এইভাবে একদম পুরাটা গেছেন। মাঝখানে এটা যে কত বড়, এটা কাছে না আসলে বুঝবেন না। মানুষের সাইজ দেখেন দেন বুঝতে পারবেন এটা অনেক বড়, মানে অনেক বড়। আমার পায়ের সাইজের সাথে ইটগুলা দেখেন। এখানে আমরা উঠতে পারতেছি, নট অনলি আমরা, সবাই উঠতে পারতেছি মাঝখানে এগুলা। সবাই উঠতেছে। হ্যাঁ, ইট তো মনে হয় এটার মধ্যে একটা ভেঙে রাখছে। এই যে দেখেন একটা ইট এখানে অলরেডি ভেঙে রাখা হয়েছে। তার মানে আমরা যেটা বলতে পারি যেভাবে যদি খোলা রাখে এই ইটগুলো আর থাকবে না, এগুলাও কেউ না কেউ ধরে ফেলবে। বৃষ্টির ফোঁটা পড়ে কেন, আর আমার পেছনে হচ্ছে যে জিনিস দেখতে আসছি। ভাই অনেক বড়। আমি আরেকবার জুম করে দেখাই, এখান থেকে ফ্রেশ দেখা যাচ্ছে এই যে মানুষের সাইজ। অ্যান্ড এই হচ্ছে পুরা ব্যাপারটা, মানে কত বড় এটা বুঝতে পারতেছেন। এটা তেমন কিছুই না, ঢোকা যায় না বা কিছুই না। এটা যে কি আসলে, এটাতে কি বোঝানো হয়েছে এটা আমি জানি না। পুরা ব্যাপারটা হচ্ছে এরকম একদম বাউন্ডারি ঘাস, অনেক বড় ভাই, অনেক বড়। অন্যরকম একটা ব্যাপার আছে এটার মধ্যে। হ্যাঁ, গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখান থেকেই দেখতেছি। অ্যান্ড ওরা কিন্তু অলরেডি ওই দেখেন কই গেছে, ওরা ওইটার ভিতরে যাবে। অ্যান্ড গিয়ে কি আর হবে, গিয়ে স্পেশাল কিছুই হবে না। এখান থেকে যা দেখা যাইতেছে ওইখানে তাই। তারপরে একটা মানুষের আগ্রহ যে ওইখানে যাবে। প্লাস দেখেন কিছু লোক এই যে এটার উপরে উঠছে, মানে উপরে ওঠার একটা প্রবণতা আমাদের ভিতরে থাকে। অ্যান্ড ওইটা আমার ভিতরে নাই। আমার হচ্ছে একটা জিনিস দেখলাম, এই তো নেক্সট টাইম যদি ড্রোন উড়ানোর পারমিশন থাকে, ড্রোন এনে পুরো ব্যাপারটা হয়তো শ্যুট নিব। এবার হচ্ছে প্রাইমারি একটা ধারণা নিয়ে গেলাম, কারণ আমার টোটালি কোনো আইডিয়া ছিল না এই জায়গার ব্যাপারে। ছবিতে যেটা দেখছি, বাস্তবে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। আমি একটা রাউন্ড শট দিয়ে দেখায় দিব আপনাদেরকে, ফুল গাছপালা অ্যান্ড সব কিছু। এই তো কিছুক্ষণ থাকি, ভাইরা ওখান থেকে ঘুরে আসুক, ছবি টবি তুলুক, দেন আমরা আবার মুভ করব হচ্ছে আমরা শাহাদত ভাইয়ের বাসায় যাবো আজকে। আর এই হচ্ছে ফুল ভিউ, যদি দেখাই আমি একটু জুম করে টোরে দেখাই। এই পাশটা এরকম, এদিকে লোকজন আছে, এইখানে এইগুলা এমন এদিকের মাটি একটু উঁচু নিচু, এদিকে লোকজন, এই আর কি অবস্থা। কোনো একদিন দুপুরে আসতে হবে। আর এই হচ্ছে মেইন জায়গাটা, মেইন যে জিনিসটা এটা হচ্ছে এইটা। এখন এটার উপরে তো আর উঠা যাবে না, বাট ওই যে আশপাশ দিয়ে গিয়ে এদিক দিয়ে ঘুরে টুরে দেখা যায়। আর এটা তার কাটার বেড়া দিয়ে এইখানে সিঁড়িটা আটকায় দেওয়া হয়েছে। কোনটা R15? কোনটা R15? ওটা R15 না, ওটা FZ। এই R15 কোনটা আগে কও? এই এটা R15? R15 চিনি, ও R15 চিনি। আইসা দেখি ওরা মোটর সাইকেলের উপরে খেলতেছে। এখন ওই দুইটাই উঠছে, আমি ব্যাগ বাঁধবো বললাম, ধরতে পারতেছে না। অবস্থাটা দেখছেন। আমাদের ভাই ব্রাদাররা ছবি তোলার জন্য কই যে গেছে, আমি বাইকের এখানে চলে আসছি। বেশ সময় হয়ে গেছে, চাইছিলাম 15 মিনিটে কাহিনী শেষ করব, কিন্তু ওরা ওই যে ওইখানে যাওয়াতে অনেক লেট হয়েছে। দেন যখন আসছে তখন বের হইলাম, আবার ওরা ছবি তোলার জন্য ঘুরতেছে। এই যে ভাইরা চলে আসছে, ভাইদের মোটর সাইকেল ওরা দখল করে ফেলছে। আমারটাই আসছিল, আমি ব্যাগ বান্ধুম, এখানে গেছে।
ওকে, ফাইনালি আমাদের এখানের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। আর এবার আরে ব্যাগ তো উল্টা বানছে, আচ্ছা আর 15 কিলো উল্টা আর সোজা নিয়ে ঝামেলা হবে না এখন। আর এখন হচ্ছে আমরা এখান থেকে শাহাদাত ভাইয়ের বাসা যাব। যেহেতু 15 কিলো, সে তো আর গ্লাভস পরতে ইচ্ছে হইতেছে না, গরম লাগতেছে, রোদও উঠে গেছে। আর এখানে হাঁটাহাঁটি করে আরও বিরক্ত লাগতেছে, সত্যি কথা। হয় এরকম, এটা নর্মাল একটা ব্যাপার। কারণ ডেস্টিনেশন এক, মাঝখানে আসলে এভাবে এত বড় প্রপার্টি ঘুরে দেখা এটা সম্ভব হয় না। এখানে যদি থাকতাম তাহলে হয়তো ঘুরে আজকে রেস্ট টেস্ট করে দেন, ওইটা একটা ব্যাপার। আর ডে লাইট থাকা অবস্থায় আমার শাহজাদ ভাইয়ের বাসা শেষ করে দেন হচ্ছে আবার এখান থেকেও বের হয়ে যেতে হবে, এটাই হলো মেইন কথা। ভাইরা হয়তো কয়েকজন থাকবে এইখানে, তো ওইটা ডিফারেন্ট ইস্যু। যেহেতু আমি থাকবো না, আমার ঢাকা ব্যাক করতে হবে, সেহেতু আর কি যত আর্লি অ্যাজ পসিবল আমার এদিক থেকে বের হইলে আমি বের হয়ে যেতে পারবো। হ্যালো, আচ্ছা ঘটনা যেটা, এইটা কেন যেন আমার মনে হইতেছে যে ভাই আগান আগাইতে থাকেন। এটা কেন যেন মনে হইতেছে যদি এইখান থেকে আমরা পাহাড়পুর এই বৌদ্ধ বিহারটা দেখি তাহলে মনে হয় বেশি ভালো দেখা যায়। এক হচ্ছে ফ্রন্ট ভিউ বলতে গেলে, আর দ্বিতীয় হচ্ছে এত ঘুরেও ঢোকা লাগে না। দেখেন আমি জাস্ট একটা রেকর্ড নেই, এ হচ্ছে গেটের বাইরে। এখান থেকে যদি আমরা জুম করি তাহলে একদম এই যে ভেতর পর্যন্ত দেখা যেতেছে। এই ভেতর থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যেতেছে, তাই না? আমার কাছে কেন যেন মনে হয় এখান থেকেই মানে একটা গুড পয়েন্ট অফ ভিউ, বেশি বেশি ভালো লাগছে। যাওয়ার পথে দেখা যায় তো, এটাই সুন্দর লাগছে। চলেন, যেখানে আমরা আছি এখান থেকে মেন নওগাঁ হচ্ছে 28 কিলোমিটার, সাপাহার হচ্ছে 48 কিলোমিটার। অ্যান্ড রাস্তা এরকমই। এর আগে আমিও যখন নওগাঁ এর আগে আসছিলাম রাজশাহী থেকে, তখনও দেখছিলাম নওগাঁর রাস্তা এরকমই। আর নওগাঁতে আরেকটা সুন্দর ব্যাপার আছে, সেটা হলো কুসুম্বা মসজিদ। ওইটাও ছোট একটা মসজিদ, 5 টাকার নোটে মেবি ওই মসজিদের ছবি থাকে। ওইটাও একটা সুপার নিদর্শন আগের, মানে অন্যরকম একটা সৌন্দর্য আছে ওই মসজিদটার মধ্যে। যদি নওগাঁ এবার থাকা হয় তাহলে ওইটাও দেখানোর ট্রাই করব, বাট আমি জানি না থাকা হবে কি না। আসলে প্ল্যানের বাইরে আমি কোনো কিছু কখনোই করতে চাই না। আমার প্ল্যান ছিল আজকে ঢাকা ফেরা। সত্যি কথা কি, আমার প্ল্যান ছিল গতকালই ঢাকা ফেরা, কিন্তু আমাদের এখানে আসতে গিয়ে প্ল্যান উল্টাপাল্টা হওয়ার কারণে একটা দিন আমার পুরাই মাইর গেছে। আর যদি আজকে কোনো কারণে আমার ঢাকা যাওয়া না যাওয়া হয় তাহলে আমার আরেকটা দিন মাইর যাবে। আর এই তো, আমি প্ল্যান কখনো নষ্ট করতে চাই না, কারণ প্ল্যান ভাঙলে অবশ্যই ভালো কিছু হয়, কিন্তু প্ল্যান ভাঙলে আসলে ওইটা হয় না যেটা আমি চাই। এই কারণে আমি অলওয়েজ প্ল্যানের মধ্যে থাকার ট্রাই করি ভাই, একদম সবসময় প্ল্যানের মধ্যে থাকারই ট্রাই করি। এবং আপনাদের সাথে আমার যে সম্পর্কটা, এটা আমি যোগাযোগটা রক্ষা করার ট্রাই করি, যেভাবেই হোক প্রত্যেক দিন একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে আমি যোগাযোগটা রাখার ট্রাই করি। এই হলো মেইন কথা। হঠাৎ করে দেখি এই জায়গার যে রাস্তাটা, এটার মধ্যে এত তাল গাছ, পেছনে অনেকক্ষণ তাল গাছ দেখছি, অ্যান্ড সামনেও তাল গাছ। এই রোডে এত তাল গাছ কেন? এটা কি সেই রোড যে রোডটা অনেকে ড্রোনের শট দিয়ে দেখায়? ভাই ওরকম তাল গাছ মনে হইতেছে, মানে পুরা রাস্তা ভরা শুধু তাল গাছ, অ্যান্ড কিছু মনে হয় ঠাড়া পড়ে মরছে। আমি ভাবছিলাম শেষ এগুলার পরে, অ্যান্ড সামনে আবার তাল গাছ। এই রোডটা এত তাল গাছ, এটার কাহিনীটা কি? এটা কি কোনো কারণে তালতলা বা কিছু? অ্যান্ড তাল গাছগুলোর বয়স অলমোস্ট সেম। পত্নীতলা হচ্ছে 20 কিলোমিটার সামনে। কবুতরগুলো সবগুলো আমি বেরোইছি, ওই খোপের কাছে গেছি, পরে সব বের হয়ে আসছে, ভাবছে খাবার দেওয়া হবে। কাকা খাবার দিতেছে, সবগুলো আবার খাইতে গেছে। আমাকে অপরিচিতও দেখছে, এই জন্য হয়তো একটু ভয় পাইতেছে। সব খাইতে নামছে। আরে তুমুল ওদের ঘর ওইটা, সূর্যমুখী ফুল, গোলাপ ফুল। এই তুমি একটা আবার আসে নাই, একটা ওইখানেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ওরা। আমরা পৌঁছায় গেছি অলরেডি শাহাদাত ভাইয়ের এখানে। শাহাদাত ভাই এখানে দাঁড়ায় আমার সাথে একদিন ভিডিও কলে কথা বলছিল, কারণ এই ওয়ালটা আমি দেখছিলাম ওনাদের বাসায়। আপনি আমার সাথে এখানে দাঁড়ায় ভিডিও কলে কথা, এখানে দাঁড়ানো ছিল, পিছনে বাসা দেখা গেছিল। আর প্রান্ত ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ভাই কলা গাছগুলা কি কলা কাটছে না ভাঙ্গে গেছে? দেখছেন ঝড়ে কলা গাছের অবস্থা কি হয়েছে, তাহলে কি পরিমাণ ঝড় হয়েছে। কলা গাছ নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে নাই, কলা সহ আরে কলা টলা সহ ভাঙ্গা পড়ে গেছে। এখন প্রান্ত ভাই আসতেছে, সাইফ ভাই আসতেছে, শুভ ভাই আসতেছে। তবে প্রান্ত ভাই সবার আগে আসবে, বাকিরা হয়তো একটু লেট হবে বা কিছু। আর পুরো গ্রামীণ পরিবেশে খালি পায়ে আমরা হাঁটাচলা করতেছি, এটা একটা অন্য ফিল ভাই। গ্রামে আসলে খালি পায়ে ঘুরতে হবে, কুকুরের সাথে খেলতে হবে। এই কি খবর? কুকুরও দেখেন গরম লাগছে কিনা, মাটির ভিতরে গর্ত করে ঢুকা বসে আছে, আর ও যেন কি চাবাইতেছে। দেখ একটু এখানে পিচ ঢালা রাস্তায় আছে, আর ওই যে হলো মেইন রোডটা, ওইটা ওইখান দিয়ে প্রান্ত আসবে। প্রান্তকে রিসিভ করে দেন আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। তারপর দেখি কি প্ল্যান হয়। মোটামুটি এইখানের ঘটনা এখানেই শেষ। খাওয়া দাওয়ার ফুটেজ বা এগুলো আর দেখাবো না, হয়তো সবার সাথে একটা গ্রুপ ছবি তুলতে পারি, এই ঘটনা। তবে আমার কাছে খুব আপন লাগে এই জিনিসগুলো, এই যে এই ধরনের জলাশয় টাইপ,
এই ধরনের জলাশয় টাইপ, বৃষ্টির দিনে একটা অন্যরকম মাটি থেকে গন্ধ বের হয় ভাই। এই খুব টানে আমাকে, মানে গ্রামের এই ব্যাপারগুলো আমাকে খুব টানে, কিন্তু বেশি দিন টানে না, মানে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, বাট এগুলা দেখতে, এগুলা ফিল করতে খুবই ভালো লাগে। এদিক দিয়ে হয়তো স্রোত হয় বর্ষার সময়, খাল খাল একটা ভাব আছে, ওই ছোট যমুনার সাথে মেবি মিশছে এই জায়গাটা। ভাই নওগাঁতে শাহাদত ভাইয়ের বাড়ি, অ্যান্ড নওগাঁতে শাহাদত ভাইয়ের বাড়ির আপ্যায়ন 15টা আইটেম দিছে খাইতে আমাদের দুপুরবেলা, অ্যান্ড 15টা এমন না যে সালাদ টালাদ মিলে, ভাই কবুতরের মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, এরপরে আরও কত কি, মানে ওইগুলা শেষ টেস করে শুনছি রাতের জন্য আবার আলাদা কিছু ব্যাপার স্যাপার অ্যারেঞ্জ করা হয়েছে। চিন্তা করা যায় আমরা কি রাক্ষস ছিলাম। যাই হোক, মানে এটা আসলে ট্রেডিশনাল ওনাদের, অনেক কিছু খাওয়াইছে। অ্যান্ড দেন আসলে আমার তো ঢাকা আসতে হবে, আমি প্ল্যানের বাইরে অনেক কিছু করে ফেলছি, অ্যান্ড আমি কখনোই প্ল্যানের বাইরে কোনো কিছু খুব বেশিক্ষণ লাস্টিং করতে পারি না। দেন আমি ঢাকা আসার জন্য যখন বলি, ওনারা আমাকে আসতে দিতে চায় নাই, বাট তারপরে আমার আসার জন্য আমার আসতে হবে, এই কারণে আমি আসলে রওনা হয়ে যাই, অন্ধকারও হয়ে যায়। অ্যান্ড দেন 5.5 ঘন্টায় আমি ঢাকা চলে আসি একা থাকাতে। এটা আর ফুটেজ নেই কারণ একা ছিলাম, ক্যামেরা খোলা লাগানো অ্যান্ড সব কিছু মিলে অতটা এনার্জি ছিল না, আর রংপুর থেকে চালায় আসছি, সব মিলে অতটুকু এনার্জি ছিল না। ইয়ে এখন আবার যখন ভিডিওতে ব্যাক করলাম আমি, সময় হচ্ছে তখন 6টা 28, মোটামুটি অন্ধকার হয়ে গেছে। দিন তো আর একটু বড় হওয়ার কথা ছিল। ও না না, 6টা 28, 6টায় তো ঢাকায় অন্ধকার হয়ে যায় বিল্ডিংয়ের কারণে, আর এখানে 6টা 28। আমার এখন যেটা করা লাগবে, এই রোডটা হচ্ছে বাইপাস পর্যন্ত 10 কিলোর মতো, অ্যান্ড ওইখান থেকে বাইপাসে উঠে আমাকে উঠতে হবে হচ্ছে ওই এলাকাটার নাম বগুড়া। আমি নওগাঁ সদর হয়ে, নওগাঁ মেইন যে সদর, হ্যাঁ ওইখানে হয়ে বগুড়া হয়ে দেন ঢাকা ব্যাক করব, তাও আবার একা, কারণ বিভিন্ন রকম প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে। রানা ভাই ফরিদপুর যাবে, প্রান্ত ভাই আসছিল, উনি যাবে যশোর কুষ্টিয়া ওই পাশে, অ্যান্ড তারপর শাহাদত ভাই ঢাকা যাবে হচ্ছে আগামীকাল। এই সমস্ত ঘটনার কারণে দেখলাম যে আসলে আমার যাওয়াটা শেষ পর্যন্ত হয়তো একাই যাওয়া লাগবে ঢাকায়, আর যদি একাই যাওয়া লাগে তাহলে আর আজকে গেলে তো ঝামেলা নাই, এই কারণে রওনা হয়ে গেলাম। আর এদিকেও তো সুন্দর সুন্দর বিরিশিরির মতো ওই যে চীনা পাথর নাকি চীনা মাটির মতো ওরকম আছে। যাই হোক, খুব সুন্দর একটা ট্যুর শেষ করলাম। এখন ঢাকার দিকে ফেরার পালা, আর যমুনা ব্রিজ পার হয়ে ওই দিক দিয়েই যাবো, এছাড়া আর কোনো রাস্তা চিনি না। ফুয়েল মোটামুটি হাফ ট্যাঙ্কের উপরে এখানে শো করতেছে, রাস্তা থেকে চেষ্টা করব ফুয়েল নিয়ে নেওয়ার যদি পাই, আর যদি ফুয়েল না পাই তাহলে রাস্তায় আমি একটা কট খেয়ে যাব। এটা বগুড়া যাওয়ার পর মোটামুটি আমি ডিসিশন নিব যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবো কি পারবো না, কারণ এর আগে আমি কোনোভাবেই কোনো ডিসিশনে আসতে পারতেছি না। বগুড়া ওইদিকে যদি আমি ফুয়েল পেয়ে যাই তাহলে আমি হচ্ছে বাকি রাস্তা সুন্দরভাবে মুভ করতে পারবো, আর যদি কোনো কারণে ফুয়েল না পাই তাহলে আমার ঢাকা ঢোকা অনেক কষ্টের হয়ে যাবে। তবে আশা রাখি পেট্রোল বা এইগুলো আমি অ্যারেঞ্জ করতে পারবো। শাহাদত ভাইয়ের ভাষায় একটা জম্পেশ খাবার খাইছি, তো রাতে আর খাবারের আশা রাখি ঝামেলা নাই। রাস্তায় হয়তো 1-2টা চায়ের ব্রেক নেওয়ার দরকার পড়তে পারে, নাও পড়তে পারে, চেষ্টা করব যতটুকু পারি একবারে রাইড করে চলে যাওয়ার জন্য। আর রাস্তা যদি এরকম সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নাই, পুরাটা যদি এরকম বাইপাসটাও সুন্দর হয়। আর যদি নাও হয়, এগুলো কোনোভাবে পার হয়ে জাস্ট ঢাকা রংপুর হাইওয়েতে যখন উঠবো, মানে বগুড়াতে, তখন তো রাস্তা ভালোই পাবো ইনশাআল্লাহ। তাহলে এই ফুল এপিসোডটা আমরা এখানে শেষ করতেছি, এই সিরিজটা আজকের এই এপিসোডের মাধ্যমে। যদি কোনো কিছু ভালো লাগে এই সিরিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম সিরিজ আরও চান কিনা এটাও জানাবেন, কোন এলাকায় দেখতে চান ওইটাও জানাবেন। আর লোকাল যদি কেউ সাথে থাকতো ওইটা আরও বেশি মজার হইতো। ওরকম যদি কেউ হোস্ট করতে চান কোনো একটা ট্যুর, তাহলে মানে সাথে থেকে আর কি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ফুল সিরিজটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ছোটো একটা লাইক করে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.